সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে বিএসএফ এর লড়াই কিংবা ভারত থেকে বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ নিয়ে বিতর্ক, এই সব কিছুকে ছাপিয়ে শেখ হাসিনা কবে বাংলাদেশে ফিরবেন এই বিতর্ক যেন দুই দেশকে তাড়া করে বেরিয়েছে। কাল বাংলাদেশ এ বিষয়ে সরকারিভাবে জানিয়েছিল যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার করার জন্য তারা একটা কমিটি গঠন করছে। সেই কমিটি মেনে শেখ হাসিনাকে বিচারের আওতায় আনা হবে। পাল্টা আজ ভারতের বিদেশমন্ত্রী শেখ হাসিনা ইস্যুতে কড়া বার্তা দিলেন কার্যত বাংলাদেশকে। কোন দিকে যাচ্ছে শেখ হাসিনা পর্ব? বাংলাদেশ চাইলেই কি শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনতে পারবে? এই সব কিছুরই উত্তর দেব আজকের এই ভিডিওতে। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, আমি শিবম। যারা এই ভিডিও দেখছেন তাদের ছোট্ট একটা অনুরোধ, আমরা যখন ভিডিও বানাই তখন অনেকেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, তাই দয়া করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের পরবর্তী ভিডিওর জন্য আপডেট নেবেন। শেখ হাসিনা পর্ব নিয়ে যখনই আলোচনা হয়েছে তখনই আন্তর্জাতিক আদালত নামক এই শব্দগন্ধটা আমাদের সামনে উঠে এসছে। কি এই আন্তর্জাতিক আদালত? 1945 সালে শুরু হয়েছিল এই ইন্টারন্যাশনাল কোর্ট বা আন্তর্জাতিক আদালত। 193টা দেশ এই আদালতের সঙ্গে কিন্তু যুক্ত হন। 193টা দেশের প্রায় 11 থেকে 15 জন বিচারপতি কিছু ক্ষেত্রে বিভিন্ন যুদ্ধ অপরাধীদের বিচার করেন এই আন্তর্জাতিক আদালতে। এটা ইউএন বা জাতিসংঘ দ্বারা পরিচালিত হয় কিছু ক্ষেত্রে। এই আন্তর্জাতিক আদালতে কাদের বিচার হয়? তাদেরই বিচার হয় যখন কোনো যুদ্ধ অপরাধী বা কোনো ব্যক্তি দুই দেশের মধ্যে শান্তি রক্ষা বিঘ্নিত করছেন, অর্থাৎ গণতন্ত্রকে গণহত্যায় পরিণত করছেন। এরকম কোনো ব্যক্তি যদি দুই দেশই চায় তাহলে তাদের বিচার কিন্তু আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বা আদালতে হতে পারে। এবার শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশ অত্যন্ত আত্মবিশ্বাসী যে তারা এই পুরো পর্বটি আন্তর্জাতিক আদালতে নিয়ে আসতে পারবেন, কারণ এই পর্বটা শুধুমাত্র বাংলাদেশের ইন্টারনাল ইস্যু আজকে আর নেই। এই পুরো জটিলতার মধ্যে ভারতও কিন্তু অবস্থান করছে, কারণ ভারত বর্তমানে শেখ হাসিনাকে তার নিজের দেশে জায়গা দিয়েছেন। কার এই বিষয়ে বাংলাদেশের কর্তা তাইজুল ইসলাম সাংবাদিক সম্মেলন করে কড়া বার্তা দিতে চেয়েছেন ভারতকে। বড় পদে ছিলেন, আইন সেটা দেখবে না, আইনের চোখে সবাই সমান। যিনি অপরাধ করেছেন অপরাধের গ্র্যাভিটি হিসাবে আসামির সাথে ডিল করা হবে। সুতরাং প্রধানমন্ত্রী হোক, আইজিপি হোক বা যত বড় ক্ষমতাধর মন্ত্রী হোক, তারা যখন অপরাধের কাঠগড়ায় দাঁড়াবেন, আসামি হিসাবে দাঁড়াবেন, প্রত্যেকেই সমান আচরণ পাবেন। তাদের প্রতি কোনো জুলুমও করা হবে না, তাদেরকে কোনো ছাড়ও দেওয়া হবে না। বলেছেন আন্তর্জাতিক আদালতে এই মামলার জন্য তারা একটি নির্দিষ্ট কমিটি গঠন করবেন এবং এই কমিটির কাজই থাকবে যে শেখ হাসিনাকে কিভাবে বিচারের আওতায় আনা যায় এবং দেশে ফেরানো যায় সে বিষয়ে একটু চর্চা করা। কিন্তু বলে রাখি, বর্তমানে শেখ হাসিনার বিরুদ্ধে 149টা মামলা রুজু হলেও হাসিনাকে অপরাধী কিন্তু প্রমাণ এখনো করতে পারেনি বাংলাদেশের কোনো আদালত। আজ এ বিষয়ে ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর কড়া ভাষায় কিছু কথা বলেছেন এবং বোঝাই যাচ্ছে এই বার্তাটা স্পষ্ট বাংলাদেশের উদ্দেশ্যেই। তিনি বলেছেন কোনো টিভি, মিডিয়া বা নিউজ পেপার রিপোর্ট নয়, তারা শেখ হাসিনাটা এই যে ইস্যুটা এটি অত্যন্ত ডিপ্লোম্যাটিক ওয়েতে ডিল করতে চান, অর্থাৎ গণতান্ত্রিক উপায়ে, ডিপ্লোম্যাটিক মানে কূটনৈতিকভাবে তারা শেখ হাসিনা চরিত্রটা বা শেখ হাসিনা এই গোটা পর্বটা বাংলাদেশের সঙ্গে ডিল করতে চাইছেন। No, there's a change of government in Bangladesh and we obviously deal with the government of the day. How we deal with that is through diplomatic channels, not necessarily through reports which may be reported by the press. অর্থাৎ বাংলাদেশ চাইলেই আসামির মতো হাসিনা বাংলাদেশে ফিরে যাবে, এটা ভাবাটা এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত ভুল বলে মনে হচ্ছে। এবার প্রশ্ন হলো, যদি আন্তর্জাতিক আদালতে বাংলাদেশের বাজি কি হতে পারে এবং শেখ হাসিনা অপরাধী যদি প্রমাণও হন, তাহলে ভারত কি হাসিনাকে সহজেই বাংলাদেশের হাতে তুলে দিতে পারে? এক কথায় উত্তরটাই যদি দিতে হয়, নিঃসন্দেহে না, কারণ এই আন্তর্জাতিক আদালতের সদস্যই নয় ভারত। ফলে আন্তর্জাতিক আদালতের সদস্যই যদি ভারতবর্ষ না হয় তাহলে কিভাবে হাসিনাকে বাংলাদেশ চাইছে সেটাই এখন বড় প্রশ্ন। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সবার আগে যে চুক্তিটার কথা আমাদের সামনে নিয়ে আসছে তা হলো 2013-তে করা হাসিনা এবং ভারতের মধ্যে প্রত্যাবর্তন চুক্তি। এই চুক্তি অনুযায়ী ভারত
বাধ্য থাকবে কোনো যুদ্ধ অপরাধী বা গণহত্যায় অভিযুক্ত কাউকে তার নিজের দেশে ফিরিয়ে দিতে। এই চুক্তিতে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কথাও লেখা আছে, তা নিয়ে আমি এর আগে বিস্তারিত এপিসোড বানিয়েছি। চুরি, গণহত্যা, ডাকাতি বা এই টাইপের কোনো অপরাধীকে ভারত এবং বাংলাদেশ দুই দেশই কিন্তু দুই দেশকে ফিরিয়ে দিতে বাধ্য। কিন্তু এই 2013 সালে হওয়া চুক্তিটা 2016 সালে কিন্তু পরিবর্তিত হয়। সেই পরিবর্তন করে 8 অনুচ্ছেদে একাধিক কথা কিন্তু এই চুক্তিতে লেখা হয়েছিল। চুক্তিতে লেখা হয়েছিল দুই দেশ তখনই একে অপরকে ফিরিয়ে দিতে বাধ্য থাকবে যখন দুই দেশ মনে করবে এই ফিরিয়ে নেওয়ার পিছনে কোনো সৎ উদ্দেশ্য আছে। অর্থাৎ বাংলাদেশকে প্রমাণ করতে হবে শেখ হাসিনার এই ফিরিয়ে নেওয়া বা শেখ হাসিনাকে তার নিজের দেশে চাওয়া এর পিছনে কোনো রাজনৈতিক অভিসন্ধিমূলক কোনো ষড়যন্ত্র নেই। 2 নম্বর যে কারণে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে যাবেন না, তা আমার মনে হয় এখানে একটা ক্লজ লেখা আছে যেখানে যুদ্ধ অপরাধী বা গণহত্যার দায়ে অভিযুক্ত বা বিভিন্ন ক্ষেত্রে অভিযুক্ত কাউকে আদালতের রায়ে 1 বছরের সাজা পেতে হবে। অর্থাৎ আদালত প্রমাণ করতে হবে যে তিনি অভিযুক্ত থেকে আসামিতে পরিণত হয়েছেন, অর্থাৎ অপরাধী তিনি। টু টাফ, কারণ আমরা যে ল ফলো করি সে লটা হইল যে 90% অপরাধী বের হয়ে যাক, কোনো আপত্তি নেই, কিন্তু 1% ইনোসেন্ট যাতে সাজা না পায়। বাট ইটস এ পলিটিক্যাল ডিসিশন। যেমন এখন সব মামলায় বিএনপি জামাতেরা সাজা বেকসুর খালাস পাই বাইরেইতেছে না, রাষ্ট্রীয় সিদ্ধান্ত, কোর্ট থেকে না, কিন্তু কোর্ট থেকে না, রাষ্ট্রীয় সিদ্ধান্ত পারে, এটা রাষ্ট্র পারে। শেখ হাসিনার নামে 149টা মামলা হলেও শেখ হাসিনাকে কি কোনো আদালতই এখন অব্দি রায় দিয়ে অপরাধী প্রমাণ করেছে বা তার সাজা কিন্তু ঘোষণা হয়েছে? হয়নি। মানে সেখানেও কিন্তু ভারত একটু অ্যাডেড অ্যাডভান্টেজে থাকবে বলে আমার বিভিন্ন ক্ষেত্রে মনে হয়েছে। তারপরে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কথা ভারতবর্ষ ভারতের আঙ্গিকে ভাবতেও পারেন, কিন্তু তারা বলতেই পারেন এই যে সরকার, এই সরকারকে মান্যতাই দেয় না ভারতবর্ষ, কারণ এই সরকারটা কোনো নির্বাচিত সরকার নয়, এটা অন্তর্বর্তীকালীন সরকার যার কোনো সংবিধানে বৈধতা নেই। অর্থাৎ নির্বাচন 6 মাস পরে হলে সেই নির্বাচিত সরকার যেভাবে ভারতের কাছে কোনো কিছু চিঠি লিখে চাইতে পারেন, এই সরকারের কিন্তু আইনত বৈধতা সেই ক্ষেত্রে নেই। দ্বিতীয় ক্ষেত্রে ভারতের যে পলিসি নেইবার ফার্স্ট, সেখানে কিন্তু শেখ হাসিনার সরকার ভারতের সাথে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেছিলেন। ফলে কোনো বন্ধুকে শত্রুপক্ষের হাতে তুলে দেওয়া মানে সারা প্রতিবেশী দেশ শুধু নয়, বিদেশি শক্তির কাছেও খারাপ বার্তা যেতে পারে ভারতের সম্পর্কে। ফলে এই জায়গায় কূটনৈতিক কারণে কিন্তু পরিষ্কারভাবে শেখ হাসিনাকে তারা বাংলাদেশের হাতে তুলে দেবেন না, তা বোঝাই যায়। 3 নম্বর, ভারত বলতেই পারে শেখ হাসিনার বিরুদ্ধে 149টা এফআইআর হয়েছে, সেই এফআইআর যে যার বিরুদ্ধে করতেই পারে, কিন্তু আদালতে প্রমাণ করা আর এফআইআর হওয়ার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। প্রমাণ হোক, সাজা ঘোষণা হোক, তারপরই ভারত বাধ্য থাকবে শেখ হাসিনাকে তুলে দিতে। পরবর্তীকালে এই চুক্তি অনুসারে ন্যূনতম 1 বছরের সাজা ঘোষণা হতে পারে। তা প্রমাণ করতে বাংলাদেশের যে সময় লাগবে, সেই সময় শেখ হাসিনা নিজের দল আওয়ামী লীগকে কি করে নিতে পারবেন, এই প্রশ্ন কিন্তু কূটনৈতিক মহলে তুলেছেন। ফলে পাল্টা হিসাবে যে কোনো চাল ভারতও যে চালবে না তার কোনো নিশ্চয়তা নেই। ইতিমধ্যে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পেলাম আদানি নাকি মোহাম্মদ ইউনূসকে পরিষ্কারভাবে চিঠি লিখে তার বকেয়া $80 কোটি ফিরিয়ে দিতে বলেছেন ভারতবর্ষকে। অর্থাৎ সে বিষয়ে একটা এপিসোড আমি নিঃসন্দেহে কালকে বানাবো। সেই চিঠি কি শেখ হাসিনার পাল্টা একটা শব্দ বলে মনে হচ্ছে আপনাদের? আপনারাও জানাবেন।